টপিকের নাম আগে বলি, নিচে যদিও লেখা হয়েছে। একটা হচ্ছে প্রকৃত মান, এটা একটা পদ্ধতি, বুঝছো? এই পদ্ধতিটা আমরা শিখতে চলেছি। একটা হচ্ছে একের পরিপ্রক, এই পদ্ধতিটা আমরা শিখতে চলেছি। আর একটা হচ্ছে দুইয়ের পরিপ্রক, এই পদ্ধতিগুলো আমরা শিখতে চলেছি। আমরা কতে আসা কিছু কোশ্চেন আমরা এই ক্লাসে কাভার করব। যেমন দেখো, চিহ্নযুক্ত সংখ্যা, এই সংজ্ঞাটা আমরা পাবো। তারপর দেখো চিহ্ন বিটের সংজ্ঞা পাবো। দুইয়ের পরিপ্রক্রিয়া এই সংজ্ঞাটা পাবো। আরেকটা সংজ্ঞা দেখো, নেগেশন কি, নেগেশনের আরেকটা বাংলা, সুন্দর একটা বাংলা শব্দ হচ্ছে বিপরীতকরণ। হ্যাঁ, ওইটা আমরা শিখব। তো আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি, আচ্ছা, আর খতে আসা কিন্তু এই কোশ্চেনগুলো সবই আমরা পাবো। তো আমি যেগুলোকে যে ইয়েলো কালার দিয়ে মার্ক করেছি, এগুলো সবই দুইয়ের পরিপ্রক রিলেটেড কোশ্চেন। দেখো, সবই দুইয়ের পরিপ্রক রিলেটেড। এগুলো আমরা এই ক্লাসে সলভ করব, এগুলো আমরা এই ক্লাসে সলভ করব। আর আরেকটা কোশ্চেন দেখো, এই যে দশমিক সংখ্যা পদ্ধতি থাকতে কেন বাইনারির প্রয়োজন হইল। হ্যাঁ, এটা হয়তো তোমাদের অনেকের মাথায় কোশ্চেন এসেছে, আচ্ছা দশমিক নাম্বার সিস্টেম তো ছিলই, নাম্বার সিস্টেম দশমিক তো আছে, তো আবার অন্য নাম্বার সিস্টেমের কেন প্রয়োজন হলো, বাইনারি কেন শিখবো? হ্যাঁ, এটার উত্তর আমি এই ক্লাসে তোমাদেরকে দিতে চলেছি। তো শুরুটা আমি যেটা দিয়ে করলাম সেটা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট, বিট মানে জানো না? বিট মানে কি বলো তো? বিট শব্দটা এসেছে বাইনারি, কোথা থেকে বলো তো? বাইনারি ডিজিট থেকে। বাইনারি ডিজিট, দেখো এই আইটিটা আসলে এই আইটি। হ্যাঁ, তো বাইনারি ডিজিট। তো আমরা জানতে চাচ্ছি চিহ্ন বিট। চিহ্ন বিট, শোনো, ধরো কোনো একটা সংখ্যা যখন বাইনারিতে থাকে, হ্যাঁ ধরো এটা একটা বাইনারি সংখ্যা, তো এই বাইনারি সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ, বাংলায় বলে ধনাত্মক নাকি ঋণাত্মক। বুঝতে পেরেছো আমার কথা? এই যে একটা বাইনারি সংখ্যা লিখেছি, এই বাইনারি সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ, মানে কি ধনাত্মক নাকি ঋণাত্মক, তা বোঝানোর জন্য শুরুতে এরকম প্লাস বা মাইনাস সাইন দেওয়ার সুযোগ নাই। ডেসিমালে বা দশমিকে যেমন আমরা দিই না, শুরুতে প্লাস বা মাইনাস দিই, কিন্তু বাইনারিতে সুযোগ নেই। বাইনারিতে যেটা করা হয় সেটা হচ্ছে একটা শূন্য বা একটা ওয়ান যুক্ত করা হয়। মনে রাখবা, শূন্য যুক্ত করা হয় পজিটিভ বোঝানোর জন্য, ওয়ান যুক্ত করা হয় নেগেটিভ বোঝানোর জন্য। তো এই যে শূন্য বা ওয়ান যে যুক্ত করা হচ্ছে, এই যুক্ত যেটা করতেছে এটাকেই চিহ্নবিট বলে। কি বলে বলো? চিহ্নবিট। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছো? সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছ? তাহলে কি বলেছি, বাইনারিতে একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝানোর জন্য যদি সংখ্যাটার পূর্বে আমরা কি এরকম হচ্ছে শূন্য বা ওয়ান যুক্ত করি না, তখন ওই শূন্য বা ওয়ানকে আসলে কি বলতো, চিহ্নবিট বলবো। দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে বাইনারিতে একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝানোর জন্য সংখ্যাটির পূর্বে একটি বিট যুক্ত করা হয়, এই বিটকে বলা হচ্ছে চিহ্নবিট। তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে চিহ্নবিটের সংজ্ঞাটা? তোমরা কি বুঝতে পেরেছো চিহ্নবিটের সংজ্ঞা কি বলেছি? বাইনারিতে একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝানোর জন্য এই সংখ্যাটার পূর্বে একটা কি বিট যুক্ত করা হবে, ওই বিটটার পরিচয় হচ্ছে কি চিহ্ন বিট। এখন তোমরা হয়তো মানে কিভাবে করব এটা হয়তো বুঝতে পারছো না, বাট সংজ্ঞা পর্যন্ত আমার মনে হয় সমস্যা থাকার কথা না। যে বুঝলাই তো যে বাইনারি যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটা ধনাত্মক নাকি ঋণাত্মক তাই বোঝানোর জন্য সংখ্যাটার পূর্বে একটা শূন্য বা ওয়ান যুক্ত করা হবে। যেই শূন্য বা ওয়ানটা যুক্ত করা হবে বা যেই বিটটা যুক্ত করা হবে ওইটাকে চিহ্ন বিট বলে। এখন আসো চিহ্নযুক্ত সংখ্যা, এখন আসো চিহ্নযুক্ত সংখ্যা। এটা আরেকটা সংখ্যা, চিহ্নযুক্ত সংখ্যা। দেখো, আমি তো অলরেডি বলেছি যে বাইনারিতে একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝানোর জন্য শুরুতে শূন্য বা ওয়ান যুক্ত করা হবে, কিন্তু দশমিকে কি করা হবে? দশমিকে যেমন দশমিকে একটা সংখ্যা ধরো -18, হ্যাঁ নেগেটিভ 18, ঋণাত্মক 18, তো এটার জন্য তো সামনে একটা মাইনাস সাইন দিয়ে দেওয়া হয়। বা ধরো একটা সংখ্যা পজিটিভ ধনাত্মক একটা সংখ্যা, 20 একটা ধনাত্মক সংখ্যা, সামনে প্লাস দিয়ে দেওয়া হয়, বা মাঝে মধ্যে দিও না, প্লাস দিলেও ভুল নেই বাট না দিলেও ভুল হয় না, এরকম আর কি ব্যাপার। তার মানে কাহিনীটা কি হলো, যে বাইনারিতে সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝানোর জন্য শুরুতে আমরা বিট যুক্ত করছি বা শূন্যমান যুক্ত করছি। আর আমি দশমিকের কথা কি বলেছি, যে চিহ্ন যুক্ত করেছি, চিহ্ন চিহ্ন বা সাইন যুক্ত করেছি। ব্যাপারটা এরকম না বলো? তো চিহ্নযুক্ত সংখ্যা আসলে এইটাই, যে দেখো একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝানোর জন্য যদি সংখ্যাটার পূর্বে এরকম করে চিহ্ন বা চিহ্ন বিট যুক্ত করো,
তখন ওই সংখ্যাটাকে বলা হয় চিহ্নযুক্ত সংখ্যা। তার মানে যেই সংখ্যার সামনে প্লাস বা মাইনাস বোঝানোর মতো কিছু আছে, সেটা হোক 0 1 হোক প্লাস মাইনাস, তখন ওই সংখ্যাটাকে চিহ্নযুক্ত সংখ্যা বলবো। দেখো কি বলেছি, একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝানোর জন্য যদি সংখ্যাটার পূর্বে চিহ্ন দশমিকে যেমন চিহ্ন দিই, আর বাইনারিতে কি দিই, চিহ্ন বিট যুক্ত করি, তাহলে ওই সংখ্যাটাকে বলা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। আশা করি দুইটা সংখ্যা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, দুইটা সংজ্ঞা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমি তোমাদেরকে চিহ্নযুক্ত সংখ্যা 3টা পদ্ধতি শেখাতে চলেছি। 3টা পদ্ধতির 3টার নাম দেখো। একটা পদ্ধতির নাম হচ্ছে সাইন ম্যাগনিটিউড, একটা পদ্ধতির নাম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপ্রক, আরেকটার নাম দুইয়ের পরিপ্রক বা টুস কমপ্লিমেন্ট। আমি আগে তোমাদেরকে বলি, এই যে 3টা পদ্ধতির নাম তোমরা দেখছো, আবারও বলছি, প্রকৃত মান গঠন বা ইংলিশে যেটাকে বলি সাইন ম্যাগনিটিউড ফর্ম, তারপরে বলছি কি একের পরিপ্রক বা ওয়ান্স কমপ্লিমেন্ট, আরেকটা কি দুইয়ের পরিপ্রক বা টুস কমপ্লিমেন্ট। এই পদ্ধতিগুলা আমরা কেন শিখবো, এটা শিখবোটা কেন, এটা কি করে, এটা আসলে কি করে জানো? দেখো আসলে আমাদের যে কম্পিউটার সিস্টেম, সে বিয়োগ করতে পারে না, সে যোগের সাহায্যে বিয়োগ করে। সে কি করে বলো? যোগের সাহায্যে বিয়োগ করে। তো যোগের সাহায্যে বিয়োগটা কিভাবে করে? ধরো তুমি কম্পিউটারকে বলেছো 25 থেকে 14কে বিয়োগ করতে, সাথে সাথেই তো বলে দেয় যে 11, বলে দেয় না? আমাদের কম্পিউটার বলো বা আমাদের ক্যালকুলেটর বলো, 25 - 14 দিলে সাথে সাথে 11 বলেই দেয়। কিন্তু কিভাবে করে এই বিয়োগটা, করেটা কিভাবে, এই বিয়োগটা করে কিভাবে জানো? এই শুধুমাত্র সাজগোজে পাচ্ছেন অরিজিনাল বিউটি প্রোডাক্টের সবচেয়ে বড় কালেকশন। সেরা দামে কিনে সাজালে তুমি বলো তো তাকে কি আর বিয়োগ করতে হচ্ছে? সে দেখো যোগের সাহায্যেই করে। তার মানে কম্পিউটার আসলে যোগ বলো বা বিয়োগ বলো, এগুলো সব কি বলো, যোগের সাহায্যেই করে। কিভাবে করে বলো? যোগের সাহায্যেই করে। তো যোগের সাহায্যে করবে ভালো কথা, কিন্তু -14টা আবার কোথা থেকে পাবে? এই -14 বের করার জন্য পদ্ধতি হচ্ছে এগুলা। বুঝতে পেরেছ? এই যে প্রকৃত মান, এটা একটা পদ্ধতি। এই যে একের পরিপ্রক, এটা একটা পদ্ধতি। এই যে দুইয়ের পরিপ্রক, এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিগুলোর মাধ্যমেই কি করা যায়, ধরো 14 বাইনারি থেকে -14তে বের করা যায়। আমার কথা আশা করি বুঝতে পেরেছো? তাহলে কেন এগুলো শিখবো? এগুলো একটা সংখ্যার চিহ্ন পরিবর্তন করে দিতে পারে, একটা সংখ্যার চিহ্ন পরিবর্তন করতে পারে। এইটা নিয়ে আরেকটা বার কথা বলি। মনে করো আমি তোমাকে বললাম, ভালো করে কথাটা শুনবা, আমি তোমাকে বললাম যে 5 মনে করো একটা পজিটিভ সংখ্যা, এবং মনে করো এটা একটা দশমিক সংখ্যা। আমি বললাম 5-এর প্রকৃত মান কত, 5-এর প্রকৃত মান কত, এটা আমি ধরো জিজ্ঞাসা করলাম যে 5-এর প্রকৃত মান কত। শোনো, এই প্রকৃত মান মানে তোমার কাছে হয়তো আসল মান লাগতে পারে, যে প্রকৃত মান মানে হয়তো আসল মান বা অ্যাকচুয়াল ভ্যালু। আসলে এই প্রকৃত মান হচ্ছে সাইন ম্যাগনিটিউডের বাংলা প্রতিশব্দ। হ্যাঁ, যে সাইন ম্যাগনিটিউড বলছি ইংলিশে, সেটাকে বাংলায় বলা হয়েছে প্রকৃত মান। তো এটা একটা পদ্ধতির নাম। যেমন পদ্ধতিটার নাম কি আরও আছে, আমি এখানে লিখি। আরও পদ্ধতির নাম হচ্ছে কি একের পরিপ্রক, ঠিক আছে, একের পরিপ্রক। আরও পদ্ধতির নাম কি দুইয়ের পরিপ্রক। তো আমি যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, দেখো +5 যেটা একটা দশমিক সংখ্যা, তার প্রকৃত মান বলো বা তার একের পরিপ্রক বলো বা তার দুইয়ের পরিপ্রক বলো, তুমি আসলে পাবা যেটা, সেটা হচ্ছে -5। তুমি কি পাবা? -5। এই কথাটা কি বুঝতে পেরেছ? তার মানে এই যে পদ্ধতিগুলা, পদ্ধতি 3টা যদিও, কিন্তু গোল সেম, মানে একই কাজ করে। প্রকৃত মান যা করে, একের পরিপ্রক তাই করে, দুইয়ের পরিপ্রক তাই করে, সংখ্যার চিহ্ন চেঞ্জ করে। এখানে পজিটিভ ছিল, দেখো নেগেটিভ বানিয়ে দিয়েছে। একইভাবে তোমার মনে যদি কোশ্চেন জায়গা, আচ্ছা তাহলে -5-এর প্রকৃত মান বা -5-এর একের পরিপ্রক বা -5-এর দুইয়ের পরিপ্রক কী হবে? উত্তর হচ্ছে এটাই, যে তখন +5 হয়ে যাবে। কী হয়ে যাবে বলো? +5 হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? তখন কী হয়ে যাবে? +5 হয়ে যাবে। তার মানে এক কথায় চিহ্ন চেঞ্জ করে দিবে। চিহ্ন কি করে দিবে? চেঞ্জ করে দিবে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো আমি তোমাদেরকে একটা এমসিকিউ দিয়ে দেখাতে চাচ্ছি, এটাও বোর্ড এমসিকিউ। শোনো, আমার কাছে তোমরা যদি কেউ জানতে চাও যে আমি সিকিউ সলভ করাবো কিনা বা এমসিকিউ সলভ করাবো কিনা, আমি আসলে সিকিউ এমসিকিউ প্রত্যেক ক্লাসেই সলভ করাই। এই যে এটা কি এমসিকিউ সলভ না? এটা এমসিকিউ সলভ।
আমার আসলে যখন যেই টপিক আমি পড়াই সেই টপিকের উপরে আমি সিকিউ এমসিকিউ সলভ করাই। তোমার কি মনে হয় না যে এই ক্লাসে আমি সিকিউ এর থেকেও সলভ করাবো? আমাদের যেই ক্লাসে যেই টপিকগুলো আছে ওই টপিক আমরা সেই ক্লাসে সলভ করি আর কি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তো দেখো এখানে একটা কোশ্চেন বলেছে যে -42 সংখ্যাটা উপস্থাপনায় ব্যবহৃত গঠন কোনটা, কোন পদ্ধতিতে করা হয় আর কি। শোনো, তুমি তো জানো -42 কীভাবে পাবো, জানো না? তুমি আসলে যদি কি বলো +42, যেটা +42 সেই +42-এর যদি প্রকৃত মান বের করো তাহলে তুমি -42 পাবা। তুমি যদি +42-এর একের পরিপ্রয়োগ করো তুমি তখন -42 পাবা। তুমি যদি +42-এর 2-এর পরিপ্রয়োগ করো তখনও তুমি -42 পাবা। ওরা তো এটাই বলেছে যে -42 এটা কিভাবে পাওয়া যাবে, আসলে এই পদ্ধতিতেও পাওয়া যাবে, এই পদ্ধতিতেও পাওয়া যাবে, এই পদ্ধতিতেও পাওয়া যাবে। তার মানে উত্তর হবে তিনোটাই। উত্তর হবে কি বলো? তিনোটাই। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি, ঠিক আছে, আমি একসাথে তিনটাই দেখাতে চলেছি। ধরো তোমাকে বলা হয়েছে যে +60, মনে করো +60 এটা একটা দশমিক সংখ্যা। তোমরা যারা পারবে তারা হচ্ছে একটু কমেন্ট সেকশনে উত্তর বইলো। হ্যাঁ, ধরো +60 একটা দশমিক সংখ্যা। তো আমি জিজ্ঞাসা করছি যে এর +60 দশমিক সংখ্যা এর তিনটা জিনিসই আমি চাই। ধরো আমি বললাম প্রকৃত মান, ঠিক আছে, তারপরে বললাম একের পরিপূরক, ঠিক আছে, কি বলছি, একের পরিপূরক, আর একটা কি বলছি আমি, দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরক। হ্যাঁ, কত, এটা আমি জিজ্ঞাসা করছি। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? আমি +60 যেটা একটা দশমিক সংখ্যা তার প্রকৃত মান চাই, তার একের পরিপূরক চাই, তার দুইয়ের পরিপূরক চাই, এটা তোমরা বের করবা। এখন একটা কথা তুমি আগেই জেনে রাখো, আমি এটা বলে দিই, সেটা হচ্ছে তুমি যা পাবা সেটা কিন্তু অবশ্যই -60 হবে। কি হবে? -60। তুমি তুমি বাইনারিতে পাবা সত্যি, বাট যেটা পাবা সেটা কিন্তু -60 এর ভ্যালু। এই কথাটা কি বুঝতে পেরেছো? যে এই যে +60 যে দশমিক সংখ্যা না, +60 যে দশমিক সংখ্যা তার প্রকৃত মান বের করলে তুমি যে মানটা পাবা সেটা আসলে কি -60 এর মান। ওকে, একইভাবে +60 এর একের পরিপ্রয়োগ করলে তুমি যা পাবা সেটা কি -60 এর মান। একইভাবে +60 এর 2-এর পরিপ্রয়োগ করলেও তুমি যা পাবা সেটা -60 এর মান। তো তুমি যেটাই বের করো না কেন, প্রকৃত মান বের করো বা একের পরিপ্রয়োগ বের করো বা 2-এর পরিপ্রয়োগ বের করো, তোমাকে প্রথমে তার বাইনারি বের করতে হবে, বাইনারিও বের করতে হবে, সাথে তার চিহ্ন বিটটাও দিতে হবে। তো আমি দেখো প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে +60 যেটা একটা দশমিক সংখ্যা এর বাইনারিটা আগে বের করলাম। +60 যেটা একটা দশমিক সংখ্যা তার বাইনারিটা আগে বের করব। ওকে, +60 যে একটা কি দশমিক সংখ্যার বাইনারিটা বের করব। আমি আবারও বলছি, শুধু বাইনারি বের করলে হবে না, তোমাকে চিহ্ন বিটও দিতে হবে। বাইনারি দিলেই হবে না, শুধু বাইনারি বের করলে হবে না, কি বলো, চিহ্ন বিটও দিতে হবে। তো দেখো +60 এর বাইনারি কিভাবে বের করবা। আমি তোমাদেরকে লেকচার 3-তে শিখিয়েছিলাম যে কিভাবে কোনো একটা দশমিক সংখ্যার শর্টকাট বাইনারিতে বের করতে হয়। ক্যালকুলেটর দিয়েও করা যায়, ক্যালকুলেটর দিয়েও আমি শিখিয়েছি। আর শর্টকাট যদি শিখতে চাও তাহলে কি করবা, +60 মানে 60 এর দরকার, তাহলে তুমি একদম লাস্টে, তুমি খাতার একদম শেষের দিকে 1 দিয়ে শুরু করবা। খাতার একদম শেষে কত দিয়ে শুরু করবা? 1 দিয়ে। এরপরে তুমি কি করবে, 1কে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়াবা। 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, 16-র দ্বিগুণ 32, দেন 64, দেন 128, এভাবে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়াবা। আমার কথা বুঝতে পেরেছ? আমার কথা বুঝতে পেরেছ? একদম লাস্টে কি করবা বলেছি বলো? একদম লাস্টে 1 দিয়ে শুরু করবা, এরপরে কি দ্বিগুণ দ্বিগুণ করে করে বাড়াবা, এইভাবে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়াবা। এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা আমরা দ্বিগুণ দ্বিগুণ করে যে বাড়াবো, কোন পর্যন্ত বাড়াবো? উত্তর হচ্ছে তুমি তো 60-এর মান চাচ্ছ, তাহলে 60-এর থেকে বড় মান তোমার দরকার নেই। তার মানে তোমার অ্যাকচুয়ালি 128-এরও দরকার নেই, তোমার অ্যাকচুয়ালি 64-এরও দরকার নেই, তোমার 32 পর্যন্ত হলেই হবে। তাহলে দেখো আমরা এখন 60-এর বাইনারিটা বের করব। দেখো কাকে কাকে যোগ করে 60 পাওয়া যায়, এখান থেকে বড়টা থেকে যোগ করে করে দেখবা কত সমান 60 হয়। দেখো এই 32 আর 16 কত হয় বলো তো? 32 আর 16 হচ্ছে 48। 32 আর 16 কি 48। 48 আর 8 কত বলো তো? 48 আর 8 হচ্ছে 56। 56 আর 4-এই কিন্তু 60 হয়ে গেছে। তাহলে দেখো আমরা আসলে দেখেছি এইটা 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 আর এটা, এদেরকে যোগ করলে কি হয়ে গিয়েছে? 60 হয়ে গিয়েছে। তো
তুমি যেই যেই মানগুলাকে যোগ করে 60 পেয়েছো তাদের নিচে 1 দিবা, আর যেই মানগুলার ব্যবহার করো নাই তার নিচে 0 দিবা। বুঝতে পারছো? তার নিচে কি 0 দিবা, তার মানে এইটাই হচ্ছে কি বলো বাইনারি। তাহলে 60-এর বাইনারি কত? 1 1 1 1, 4টা 1 2টা 0, এটা হচ্ছে 60-এর বাইনারি। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। এখন আমি কিন্তু বলেছিলাম যে 60-এর শুধু বাইনারি লিখলেই হবে না, চিহ্ন বিট সহ লিখতে হবে। কি বলেছিলাম বলো? চিহ্ন বিট সহ লিখতে হবে, চিহ্ন বিট সহ। এখন চিহ্ন বিট যে দিবা, শোনো কথা হচ্ছে মানে থিওরিটিক্যালি, হ্যাঁ মানে চিহ্ন বিট জাস্ট আমি এই নাম্বারে দিব, থিওরিটিক্যালি এই জায়গায় তুমি দিয়ে দিতে পারবা যে তুমি ধরো এই জায়গায় একটা 0 দিয়ে দিয়ে বললে এটা চিহ্ন বিট হলো। যেহেতু এটা পজিটিভ সংখ্যা, তুমি মাথায় রাখবা পজিটিভ সংখ্যার চিহ্ন বিট হচ্ছে 0 হয়। তো তুমি বললে এই যে আমার চিহ্ন বিট হয়ে গেল, এটা থিওরিটিক্যালি পসিবল। বাট কম্পিউটার আসলে কি বলো, কম্পিউটার এই জায়গায় এইভাবে চিহ্ন বিট দেয় না। কম্পিউটার এই জায়গায় এভাবে চিহ্ন বিট দেয় না। কম্পিউটার কিভাবে চিহ্ন বিট দেয় তার জন্য তোমাকে বুঝতে হবে কম্পিউটার কিভাবে এই সংখ্যাটাকে স্টোর করবে। কম্পিউটার কিভাবে এই যে সংখ্যাটা স্টোর করবে, কম্পিউটার স্টোর করে কিন্তু রেজিস্টারে। কোথায় স্টোর করে বলো? রেজিস্টারে স্টোর করে। হ্যাঁ, কম্পিউটার কিভাবে রেজিস্টারে এই সংখ্যাটাকে স্টোর করবে এটা তোমাকে আগে জানতে হবে। শোনো, কম্পিউটার ধরো কোনো একটা মানকে স্টোর করার জন্য 8 বিটের রেজিস্টার ব্যবহার করতে পারে। কয় বিটের? 8 বিটের। তো আমি তোমাদেরকে এখন যেই গঠনটা দেখাচ্ছি এটা একটা 8 বিটের রেজিস্টারের গঠন। দেখো এই যে 8 বিটের যে রেজিস্টার, এই 8 বিটের শুরুর বিট, এটাই তো শুরু, এটা তো স্টার্ট। এই বিটটার পরিচয় হচ্ছে চিহ্ন বিট। বাংলায় বলে চিহ্ন বিট, আর ইংলিশ এটাকে বলা হয় সাইন বিট বলা হয়, সাইন বিট। হ্যাঁ, তাহলে এই বিটটা চিহ্ন বিট। তার মানে তুমি এই যে 8 বিটের যে রেজিস্টার, এই বিটে সংখ্যার মান রাখতে পারবা না। এই বিটে তুমি সংখ্যার চিহ্ন রাখতে পারবা, সংখ্যার মান রাখতে পারবা। এটার পর থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত রাখতে পারবা কি সংখ্যার মান। আমার কথা বুঝতে পেরেছো? এই পর্যন্ত রাখতে পারবা সংখ্যার মান, আর এই জায়গায় দিতে হবে কি সংখ্যাটার চিহ্ন। তাহলে বলো 8 বিটের যে রেজিস্টার সেখানে সংখ্যার মান যদি রাখা যায় কত বিটে? দেখো তো 7 বিটে। দেখছো না? দেখো 1 2 3 4 5 6 7 বিটে না? তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? আমি বলতে চাচ্ছি ধরো তুমি কোনো একটা সংখ্যার বাইনারি বের করে দেখেছো, সেটা 7 বিট বা 6 বিট বা 5 বিট, মেন কথা 7 বিট বা 7 বিটের কম, তখন তুমি সহজে এটাকে 8 বিটে রাখতে পারবা। ধরো এই সংখ্যাটার বাইনারি তো কি 6 বিট না, তাহলে এটাকে 8 বিটে রাখতে পারবা। কিন্তু সংখ্যার একটা বাইনারি, মনে করো কোনো একটা সংখ্যা হচ্ছে 128, 128-এর বাইনারি কি জানো? 1, মানে বিশ্বাস করে নাও, আমাকে আপাতত বিশ্বাস করে না, আমি লিখে দিলাম এটা মনে করো 128-এর বাইনারি। 128-এর বাইনারি আসলে এইটা। তো দেখো এই সংখ্যার বাইনারি হচ্ছে 8 বিট। তো তুমি এটাকে কিভাবে 8 বিটে রাখবা? তুমি যদি এটাকে জোর করে 8 বিটে রাখতে চাও তাহলে চিহ্ন বিট দিতে পারবা? চিহ্ন বিট দেওয়ার জন্য কি কোনো খালি কিছু থাকবে? থাকবে না। আসলে খালি কিছু থাকির থেকেও বড় কথা, এটাকে তুমি এই জায়গায় রাখতেই পারবা না। রাখবা কি করে? তোমার তো চিহ্ন মানে 8 বিটের রেজিস্টারে 8 বিটের কোনো নাম্বারকে রাখাই যায় না। 8 বিটের কোনো রেজিস্টারে 8 বিটের নাম্বারই রাখা যায় না, রাখা যায় 7 বিট বা 7 বিটের কি কম হলে। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। বুঝছো? সবাই আমার কথা বুঝতে পেরেছো? ওকে, তাহলে কথা হচ্ছে আমরা এটাকে সহজে কি করতে পারবো? 8 বিটে রাখতে পারবো। আমি একইভাবে তোমাদেরকে 16 বিটের যে রেজিস্টার সেটা নিয়ে একটু আইডিয়া দিয়ে ফেলি। 16 বিটের রেজিস্টারে কি হয়? মনে করো এটা হচ্ছে একটা 16 বিটের রেজিস্টার। এটা একটা কয় বিটের রেজিস্টার বলছি? 16 বিট। হ্যাঁ, আমি হয়তো 16 বিটই এখানে রেখেছি। তাহলে এই 16 বিট রেজিস্টারের মধ্যে চিহ্ন বিট কি? 16 নম্বর বিটটা বা শুরুর বিটটাই বলা যায়, এটা হচ্ছে কি বিট বলো? এটা হচ্ছে চিহ্ন বিট। তাহলে আমাকে বলো কত বিট বা কত বিটের কম হলে তুমি 16 বিটে রাখতে পারবা? কত বিট বা কত বিটের কম হলে 16 বিটে রাখতে পারবো? উত্তর হবে 15 বিট বা 15 বিটের কম হলে সেটাকে আমরা 16 বিটে রাখতে পারবো। এখন কোশ্চেন আসতে পারে যাচ্ছে এই যে 6 বিটের নাম্বারটা, এটা কি আমরা 8 বিটের 16 বিটে রাখতে পারতাম? উত্তর হচ্ছে হ্যাঁ, এটাকেও তুমি 16 বিটে রাখতে পারতা। সেক্ষেত্রে জাস্ট অপচয় হতো। কী হতো বলো? অপচয় হতো। ঠিক আছে, সেক্ষেত্রে জাস্ট কী হতো বলো? অপচয় হতো। এটাকে ইজিলি আমরা 8 বিটে রাখতে পারবো। ঠিক আছে, ইজিলি আমরা 8 বিটে রাখতে পারবো। আর পজিটিভ রাখা খুবই, পজিটিভ নাম্বার রাখা খুবই সহজ। পজিটিভ রাখা খুবই সহজ। কীভাবে? দেখো এটা তো হচ্ছে আমাদের 6 বিট, সামনে খালি শূন্য দিলেই হয়ে যায়। খালি খালি সামনে শূন্য দিলেই হয়ে যায়। তাহলে দেখো এটা 8 বিটে রাখছি। বুঝতে পারছো? এই নাম্বারটাকে যদি 16 বিটে রাখতে চাইতা, এটাকে যদি 16 বিটে রাখতে চাইতা, হ্যাঁ ধরো এটা তো নাম্বার, তাহলে এটা তো 6 বিট, তাহলে 10টা শূন্য দিতা, 3টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে এইটা দেখো
এই নাম্বারটাই কি 16 বিটে রেখে ফেলছি। 16 বিটে রাখা যায়, 16 বিটেও রাখা যাবে, আবার কি 8 বিটেও রাখা যাবে, কিন্তু 16 বিটে কোন দুঃখে রাখবো? এত দুঃখ আমাদের নাই, বুঝছো? এত দুঃখ আমাদের নাই, আমরা এটাকে 16 বিটে রাখবো না, আমরা এটাকে 8 বিটে রাখবো। আশা করি আমার কথা বুঝতে পেরেছো, আশা করি আমার কথা বুঝতে পেরেছো। তাহলে একটা জিনিস সেখান থেকে এসেছে, সেটা হচ্ছে একটা সংখ্যার বাইনারি যদি 7 বিট বা 7 বিটের কম হয় তবেই 8 বিটে রাখতে পারবা। 7 বিটের ক্রস যদি করে যায় তখন তোমাকে সংখ্যাটাকে 16 বিটে স্টোর করতে হবে। ওকে, তো এই যে দুইটা শূন্য যে দিলাম, এই দুইটা শূন্যের একটু পরিচয় আছে, সেটাও তোমাদেরকে বলে দিই। প্রথম শূন্যের পরিচয়টাই হচ্ছে চিহ্ন বিট। এই বিটটার পরিচয় কি বলো? চিহ্ন বিট। হ্যাঁ, আমরা যে দুইটা শূন্য দিয়েছি 8 বিট করতে, প্রথম শূন্যটার পরিচয় কি বিট বলেছি? আমি চিহ্ন বিট বলেছি, বুঝছো? এই বিটটাকে আমি কি বিট বলেছি? এটা কোথায় দেওয়া যায়? আচ্ছা, এখানে দিয়ে দিই। এটাকে বলে চিহ্ন বিট। আর এই বিটটাকে বলা হয় প্যাডিং জিরো। প্যাডিং মানে এক্সট্রা, PADDING, প্যাডিং জিরো। হ্যাঁ, প্যাড থেকে আসছে প্যাডিং, তাহলে এক্সট্রা জিরো আর কি। ওকে, আশা করি তোমরা এই পর্যন্ত ব্যাপারটা বুঝতে পেরেছো, আশা করি এই পর্যন্ত ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এটাই হচ্ছে এই সংখ্যাটার কি বলো? বাইনারি। এটা হচ্ছে সংখ্যাটার বাইনারি চিহ্ন বিট সহ। আমি অবশ্যই তোমাদেরকে 16 বিটে স্টোর করতে হবে এমন নাম্বারও দেখাবো, একটু পরেই দেখাবো, একটু পরেই দেখাবো, ঠিক আছে? একটু পরেই দেখাবো, ঠিক আছে? ওকে, দেখো দেখো তাহলে এটা হচ্ছে 60 এর বাইনারি, এটাই হচ্ছে বাইনারি। 60 এর বাইনারি এটাই, চিহ্ন বিট সহ এটাই 60 এর বাইনারি। এখন তোমাদেরকে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রকৃত মান দেখাবো। তাহলে আমি লিখলাম +60, যেটা একটা দশমিক সংখ্যা, এর প্রথমে দেখাচ্ছি প্রকৃত মান। অবশ্য প্রকৃত মান গঠনও বলা যায়, প্রকৃত মান গঠন। যাই হোক, প্রকৃত মান বের করব। হ্যাঁ, তবে বিশ্বাস করো, এই এই 60 যেটা দশমিক সংখ্যা, এর প্রকৃত মান মানে -60 হবে। 100% কী হবে বলো? -60 হবে। সেই -60টা কি জানো? প্রকৃত মান গঠন পদ্ধতিতে খুবই সহজে চিহ্ন চেঞ্জ করা যায়। যেমন এটা ছিল পজিটিভ, এখন কি নেগেটিভ হবে না? খুবই সহজ, শুধু চিহ্ন বিটের চেঞ্জ হয়। এটা চিহ্ন বিট না বলো? চিহ্ন বিট কি এই দুইটা? না, চিহ্ন বিট হচ্ছে অষ্টম বিট, এটা চিহ্ন বিট। এই শূন্যের জায়গায় খালি 1 করতে হবে, আর কোনো চেঞ্জ নাই। আর সব অ্যাজ ইউজুয়াল, আগে যা ছিল তাই লিখেছি, বুঝতে পেরেছ? এইটাই হয়ে গিয়েছে -60। উপরেরটা ছিল 60, এবং প্রকৃত মান গঠন পদ্ধতিতে এইটাই হয়ে গিয়েছে আমাদের -60। এটাই -60, বুঝতে পেরেছ? কিভাবে -60 করেছি জানো তো? এই চিহ্ন বিটটা শূন্যের জায়গায় আমি 1 করে দিয়েছি, হয়ে গিয়েছে 60 থেকে -60। খুবই সহজ, একটা বিট চেঞ্জ করলেই হয়ে যায়। প্রকৃত মান গঠন পদ্ধতিতে একটা বিট চেঞ্জ করলেই হয়ে যায়, শুধু চিহ্ন বিট চেঞ্জ করলেই হয়ে যায়। ডান। এখন দেখো, এখন আমি দেখাচ্ছি একের পরিপ্রক। তাহলে আমি আবার 60 একটা দশমিক সংখ্যা, এর এখন কি দেখাবো? একের পরিপ্রক। এর কি দেখাবো বলো? একের পরিপ্রক। তোমরা কি বুঝতে পেরেছো যে একের পরিপ্রক যদি আমি বের করি যা পাবো সেটাও -60। আমি একের পরিপ্রক যদি বের করি সেটাও কি হবে? -60 হবে। কিভাবে বের করব? কিভাবে -60 বের করব? খুবই সহজ, সেটা হচ্ছে এটার সাথে, মানে এটার সাথে এখন নিচে যেটা লিখবো কোনো রিলেশন নাই, রিলেশন হচ্ছে এর সাথে। রিলেশন কার সাথে? বাইনারির সাথে। বাইনারির সব বিট উল্টায় দিতে হবে, সব বিট, শুধু চিহ্ন বিট না, সব বিট উল্টে দিতে হবে, বুঝতে পেরেছ? দেখো তাহলে আমরা কিভাবে করব? এই যে শূন্যকে 1 লিখেছি, এই শূন্যকে 1 লিখেছি, তাহলে এই চারটা 1কে কি লিখবো? 0 0 0 0, এই দুইটা শূন্যকে 1 1 লিখেছি, শেষ। তাহলে এইটাও যেমন -60, আমাকে বিশ্বাস করো নিচে যেটা লিখেছি এটাও -60, বুঝতে পেরেছ? এটাও -60, এটাও -60। ওকে, একজন বলছে ভাইয়া +60 এর প্রকৃত মান কীভাবে -60? এটা একটু বুঝায় দেখেন। ভাই কথা হইতেছে এটা একটা পদ্ধতি। প্রকৃত মান মানে তোমার কাছে এখন আসল মান লাগতেছে। প্রকৃত মান মানে আসল মান না, প্রকৃত মান একটা পদ্ধতির নাম। এখন পদ্ধতির নাম প্রকৃত মান হলে কী করবা বলো? পদ্ধতির নাম প্রকৃত মান হলে কী করবা? কিছু করার আছে বলো? পদ্ধতির নামই প্রকৃত মান। এই পদ্ধতির কাজ কি? সংখ্যার চিহ্ন চেঞ্জ করা। একের পরিপ্রক তো মনে হয় মেনে নিয়েছো, তাই না? যে +60 এর একের পরিপ্রক -60, এটা মেনে নিছো? কারণ এই একের পরিপ্রক এবং প্রকৃত মান নাম দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, এটাই তো। আবার এটা হয়তো মেনে নিতে পেরেছো যে +60 এর 2 এর পরিপ্রক -60, এটাও মনে হয় মেনে নিতে পেরেছো, কিন্তু মানতে অসুবিধা হচ্ছে +60 এর প্রকৃত মান -60। ভাই পদ্ধতিটার নাম আসলে সাইন ম্যাগনিটিউড, বাংলায় এটা মানে কনভার্ট
এইচএসসি 27 এর শুরুতে যে গ্যাপটা হয়ে গেছে, তুমি চাইলে সেটা 1 মাসে পূরণ করা সম্ভব। কি বিশ্বাস হচ্ছে না? আমার কথা বুঝতে পেরেছো যে উপরেরটা ছিল 60, এটাও -60, নিচে যেটা লিখেছি এটাও -60। এখন আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে -60টা কি হবে। তাহলে অবশ্যই তুমি যেটা মানে এখন লিখতে পারবা সেটা হচ্ছে +60 এর দুইয়ের পরিপূরক, +60 এর কি দুইয়ের পরিপূরক, হ্যাঁ, +60 এর দুইয়ের পরিপূরক। অবশ্যই এটাও -60 হতে চলেছে। কিভাবে করতে হয় আমি বলে দিচ্ছি। একের পরিপূরকের সাথে এক যোগ করতে হয়, একের পরিপূরকের সাথে এক বাইনারি যোগ করতে হয়। বাইনারি যোগ এখন বললো না যে শিখায় দেন। বাইনারি যোগ মনে আছে তোমাদের? বাইনারি যোগের কাহিনী কি ছিল? যে 0 + 0 মানে 0 হয়, হাতে কিছু থাকে না, এটা হচ্ছে হাতে বা ক্যারি, আর এটা হচ্ছে উত্তরে যা লিখবা, উত্তরে যা লিখবো, হ্যাঁ, এটা হচ্ছে উত্তরে যা লিখবো। তারপরে 0 + 1 মানে কি? উত্তরে লিখবো 1, হাতে থাকবে 0। 1 + 0 মানেও কিন্তু সেম, উত্তরে লিখবে 1, হাতে থাকবে 0। কিন্তু 2টা 1 থাকলে উত্তরে লিখবা 0, হাতে থাকবে 1। আর 3টা 1 যদি কখনো থাকে, 3টা 1, সেক্ষেত্রে লিখবাও 1, হাতেও থাকবে 1। এটা আমরা শিখেছিলাম। তো আমরা এখন বাইনারি যোগ যদি করতে চাই, এটার সাথে এটার বাইনারি যোগ যদি করতেই চাই, দেখো বাইনারি যোগ কীভাবে করতে হবে সবাই একটু দেখো। বাইনারি যোগ যদি করতে চাও দেখো, 1 আর 1-এ 0, দেখো 1 আর 1-এ কি 0, আর হাতে থাকবে 1, হাতে থাকাটা এখানে গেল। আবার দেখো 1 আর 1-এ 0, হাতে থাকবে 1। এই একটা এখন বসে গেল, আর কোনো চেঞ্জ হবে না, আর কোনো চেঞ্জ হবে না। এটা আসলে -60 দুইয়ের পরিপূরক পদ্ধতিতে। এবং ক্যালকুলেটরে তুমি যদি -60 লিখো এটাই আসবে। ক্যালকুলেটরে তুমি যদি কি লিখো, -60 লিখো এটাই আসবে। আমি তোমাদেরকে ক্যালকুলেটরেও -60 লিখে একটু দেখাই দিচ্ছি। ক্যালকুলেটরে আমি তোমাদেরকে একটু -60 লিখে দেখাই দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। ওকে, ক্যালকুলেটরে -60 লিখে আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি, হ্যাঁ। ওকে ওকে ক্যালকুলেটরে -60 লিখে আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখো ক্যালকুলেটরে -60 যদি দেখতে চাও, তুমি যেটা করবা -60-র জন্য ক্যালকুলেটরে তুমি হচ্ছে প্রথমে ক্যালকুলেটর অন করেছো, এই যে মোড বাটনে চাপ দিবা। আমাদের বেইজেন দরকার, তো আমি আবারও মোড বাটনে চাপ দিয়েছি, দেখা যাচ্ছে? আবারও মোড বাটনে চাপ দিয়েছি, ঠিক আছে, আবারও মোড বাটনে চাপ দিয়েছি। 3 ফর বেইজেন, তো আমাদেরকে এখন 3-তে চাপ দিতে হবে। 3-তে যে চাপ দিয়েছি, এটা হচ্ছে ডেসিমাল, এক্স স্কোয়ারের উপরে ডেসিমাল লেখা আছে, ডেসিমাল এটা হচ্ছে আমাদের এখানেও নাম্বার সিস্টেমের নাম লেখা আছে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এটা হচ্ছে বাইনারি, এটা হচ্ছে অক্টাল। তো আমরা হচ্ছে -60 চাচ্ছি যেহেতু, তো ডেসিমাল মোডে যে লিখেছি -60, ডেসিমাল মোডে যে -60 লিখে ইকুয়াল চাপ দিয়েছি, এটাই তো আসবে। এরপরে বাইনারিতে চাপ দিলে যা আসছে এটা হচ্ছে উত্তর। তবে এখানে অনেক বিটে লেখা আছে, আমার ক্যালকুলেটর যত বিট এখানে দেখাতে পেরেছে লেখা আছে, কিন্তু আমরা তো জানি যে 60-কে 8 বিটে লেখা যায়। তো আমরা শেষের 8টা বিট কনসিডার করলেই হবে, শেষের 8টা বিট আমার কাছে মনে হচ্ছে এই পর্যন্ত যে 1000, তারপরে কি 100, হ্যাঁ, এটাই হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি আশাই করতে পারি যে সবাই বুঝতে পেরেছ না সবাই? ওকে ওকে আশা করছি সবাই এটা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি যে তুমি কোন পর্যন্ত 8 বিটে লিখতে পারবা। তুমি তো জানো যে একটা সংখ্যা 7 বিট বা তার কম হলে 8 বিটে লেখা যায়। তুমি দেখো 7 বিট দিয়ে সর্বোচ্চ বড় সংখ্যা কি লেখা যায়, দেখো 7 বিট দিয়ে সব থেকে বড় সংখ্যা লেখা যায় কত জানো? 7টা 1 লেখা যায়। 7 বিট দিয়ে সব থেকে বড় বাইনারি সংখ্যা লেখা যায় কয়টা 1? 7টা 1। তো এই যে 7টা 1, এই 7টা 1-এর দশমিক মান কত জানো? 7টা 1-এর হচ্ছে দশমিক মান, এটা 1, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, এটা 32, এটা হচ্ছে 64। তো 1 মানে তো সবাইকে, 1 মানে কী করতে হবে বলো? সবাইকে যোগ করতে হবে। তো এই প্রত্যেকটা মানকে যোগ করলে দেখবা হবে 127 হবে। তাহলে তুমি একটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে 127 বা তার কম কোনো নাম্বার হলে সেটাকে 8 বিটে রাখা যাবে। কিন্তু
27 পরে 128 হয়ে গেলেও সেটাকে আর 8 বিটে রাখা যাবে না। যেমন দেখো, আমি একটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, এটা তোমরা করবা, আমিও করে দিব। ধরো আমি তোমাকে বলছি +128, হ্যাঁ, +128, এটা একটা দশমিক সংখ্যা, এর 3টা জিনিসই বের করতে বলেছি। ধরো বলেছি যে এটার প্রকৃত মান, বলেছি ধরো এটার একের পরিপূরক, ঠিক আছে, ধরো বলেছি এটার কি বের করো, 2-এর পরিপূরক। হ্যাঁ, এই 3টাই ধরো আমি তোমাকে বের করতে বলছি, ঠিক আছে, এই 3টাই বের করতে বলছি। ওকে, বের করো। তো আমরা এটা একটু করব এখন, এটা একটু করব। সো আমার কথা মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, তুমি যদি এগুলা বের করতেই চাও তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, বাইনারি বের করতে হবে। 128-এর বাইনারি বের করতে হবে। শুধু বাইনারিই না, বাইনারির সাথে সাথে তোমাকে কি করতে হবে বলো, বাইনারির সাথে সাথে তোমাকে চিহ্ন বিটও দিতে হবে। ঠিক আছে, বাইনারির সাথে সাথে কি করতে হবে, চিহ্ন বিটও দিতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে +128, যেটা একটা দশমিক সংখ্যা, এর আগে বাইনারিটা বের করতে চলেছি। এর আগে কি বলো, বাইনারিটা বের করতে চলেছি। +128-এর কি বের করতে চলেছি, বাইনারি। তো +128-এর বাইনারি কি দেখো, একদম লাস্টে 1, তার আগে 2, তার আগে 4, তার আগে 8, তার আগে 16, তার আগে 32, তার আগে 64, তার আগে 128। বুঝছো ব্যাপারটা, বুঝতেছ? একজন কমেন্টে লিখেছে যে সংখ্যার বাইনারি নাম্বার বের করে ওই বাইনারি নাম্বারকে উল্টে লিখলে 1-এর পরিপূরক হয়, তার সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক আসে। ভেরি গুড লিখেছে, অনেক ভালো লিখেছে, ধন্যবাদ। তাহলে দেখো 128-এর জন্য কিন্তু এই 128 হলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে হবে 1, আর এগুলো সবগুলাই কী হবে বলো, এগুলো সবগুলাই কী হবে, 0 হবে। তাহলে 128-এর বাইনারি আসলে এইটা, 128-এর বাইনারি এইটা, বুঝছো এটা। তো তুমি আমাকে বলো 128-এর বাইনারি লিখতে কয় বিট লাগছে? 128-এর বাইনারি লিখতে কয় বিট লাগছে? লাগছে হচ্ছে 8 বিট। 128-এর বাইনারি লিখতে কয় বিট লাগছে? 8 বিট। আগের ক্লাসগুলো করি নাই তাই বুঝতে পারছো না, এটা নর্মাল। তুমি আগের ক্লাসগুলো করো, বুঝতে পারবা। হ্যাঁ, আমি আল্লাহর রহমতে যেভাবে পড়াচ্ছি অবশ্যই বুঝতে পারবা। আর তোমরা কেমন জানো, আমি একটা পেজে একটা ভিডিও দিছি, ওখানে লিখছি যে মানে ওখানে ভিডিওতে বলছি যে আমার ক্লাসগুলা হচ্ছে যা কেমন, তোমরা একটু কমেন্ট, আমার যারা স্টুডেন্ট তারা একটু জানিও তোমরা কেমন জানো। কেউ কমেন্টই করে নাই, কেমন তোমরা জানো, ভালো না তোমরা। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে রাখছি, দাঁড়াও, ক্লাস শেষ হলে সবাই যেমন একটা কমেন্ট করে আসবে, ঠিক আছে? আমি একটা করে তোমাদেরকে ইয়ে দিয়ে দিচ্ছি, দেখো। ওকে, আমি তোমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনেই ইয়ে দিয়ে দিচ্ছি, সবাই একটু করে কমেন্ট করে দিয়েছো। ওকে, ডিসি আর সময় লাগবে না। ওকে, কিসের ওকে, ডিসি, ওকে, আর সময় লাগবে না। ওকে, কমেন্ট দিয়েছি, কি রেকর্ড। ওকে, তাহলে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে 128-এর বাইনারিটা হচ্ছে এইটা, 100 কত, 128-এর বাইনারি হয়েছে এটা। ওকে, 128-এর বাইনারি হচ্ছে এটা। হ্যাঁ, তো কয় বিট গুণে দেখো, 8 বিট। তো 128-এর বাইনারি যদি 8 বিট হয় তাহলে এটাকে তুমি কীভাবে 8 বিটে রাখবা? চিহ্ন বিট তো দিতে পারবা না। তখন তোমাকে যেটা করতে হবে, দেখো এটা হচ্ছে 128-এর বাইনারি, একের পরে দেখছো আশা করি যে 7টা শূন্য, এই যে এটা একের পরে 7টা শূন্য, তাহলে এটা হচ্ছে 128-এর বাইনারি। তাহলে আমরা সামনে 8টা শূন্য দিলাম, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা শূন্য দিলাম, তাহলে এটাই হচ্ছে 128-এর বাইনারি। ওকে, এটা হচ্ছে কি বলো, 128-এর বাইনারি। ওকে,
এটা হচ্ছে 128 বাইনারি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রকৃত মান বের করবো আগে। হ্যাঁ, তাহলে আমরা যেটা করলাম 128 কি প্রকৃত মান বের করব। প্রকৃত মান তোমরা কি বুঝতে পেরেছো যে 128 প্রকৃত মান -128 হতে চলেছে। 128 প্রকৃত মান -128 হতে চলেছে। কিভাবে করবা? এই যে চিহ্ন বিট, এটা না, চিহ্ন বিট সব সময় 8 বিটের ক্ষেত্রে শুরুর বিট, 16 বিটের ক্ষেত্রে শুরু বিট, এটা হচ্ছে কি চিহ্ন বিট। তাহলে এই শূন্যের জায়গায় কি দিয়ে দিয়েছি? 1 দিয়ে দিয়েছি। আর কোনো বিটের কোনো চেঞ্জ হবে না, আর কোনো বিটের কোনো চেঞ্জ হবে না। ওকে, কোনো বিটের কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে -128। কোন পদ্ধতিতে? প্রকৃত মান। তুমি যদি একের পরিপ্রকে করো এমনই হবে। ধরো 128, ঠিক আছে, এটার যদি কি বের করো? একের পরিপ্রক, একের পরিপ্রক, একের পরিপ্রক। কীভাবে পাবো একের পরিপ্রক? একের পরিপ্রক বের করতে কিন্তু আসলে প্রকৃত মান লাগে না, বুঝছো? একের পরিপ্রক বের করতে প্রকৃত মান লাগে না, জাস্ট আমি তিনটা একবার দেখাচ্ছি আর কি। কীভাবে করতে হয় একের পরিপ্রক? তার যে বাইনারি, সেই বাইনারি সব বিট উল্টায় দিতে হয়। তার মানে এখানে যে 8টা শূন্য আছে, তার মানে 8টা 1, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 1। এরপরে 1-এর জায়গায় কি? 0। এরপরে 7টা শূন্যর জায়গায় 7টা 1 দিয়ে দিতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 1। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে একের পরিপ্রক। 2-এর পরিপ্রক বের করা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। একজন হঠাৎ করে আসছে ক্লাসে, এসে বলতেছে বুঝতেছি না স্যার। তবে আসলে কি বোঝা যায়? এটা কি আমি বাংলার তোমার গদ্য পড়াইতেছি নাকি যে তুমি বুঝে যাবে সব? কত তপস্যা লাগে জানো এগুলো করতে। তোমার বাইনারি বের করার জন্য লাগবে একটা ক্লাস, তারপরে সব কিছুর জন্যই, মানে হুট করে চলে আসলে তো তুমি বুঝবে না। বাকিটা দেখো বুঝতেছে। কমেন্ট সেকশনে যদি বলতে বলি যে কারা কারা বুঝতেছো জানাও, দেখবা সবাই বলবে যে বুঝতেছে। যাই হোক, তাহলে এটা হচ্ছে তার একের পরিপ্রক। আর এই একের পরিপ্রকের সাথে এক যোগ করলে যা পাবো সেটাই হচ্ছে 2-এর পরিপ্রক। তাহলে এখন যেটা লিখছি সেটা হচ্ছে 128 দশমিকের কি বলো? 2-এর পরিপ্রক। এটাও -188 হবে, এটাও কি -188 হবে। কীভাবে পাবো? এই বাইনারি যোগটা কিন্তু যথেষ্ট ঝামেলা করবে। যেমন দেখো 2টা 1-এ সাম 0 ক্যারি 1, আবার তো 2টা 1, 2টা 1-এ সাম 0 ক্যারি 1, আবার দেখো 2টা 1, 2টা 1-এ সাম 0 ক্যারি 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 1, 2টা 1-এ আবারও সাম 0 ক্যারি 1। এই 1টা বসে গেছে, আর চেঞ্জ হবে না। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এটা হচ্ছে এটা বাইনারি। বুঝতে পারছো? তার মানে তুমি যদি ক্যালকুলেটারে কি লিখো, তুমি ক্যালকুলেটারে যদি -128 লিখো, এই মানটা পাবা। কারণ ক্যালকুলেটার এই পদ্ধতিটাকে ব্যবহার করে, ক্যালকুলেটার এই পদ্ধতিটাকেই কি বলো? ব্যবহার করে। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? ক্যালকুলেটার দেখবা 100 - 128 দেখাই দিচ্ছি। দেখো ক্যালকুলেটারে -128 দিলে এটা আসবে। হ্যাঁ দেখো আমি দেখাই দিচ্ছি। সো দেখো ক্যালকুলেটারে -128 দেখো কীভাবে করতে হয়। আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওই যে ডেসিমাল মোডে গেলাম, আগের মতো লিখলাম হচ্ছে -128, সরি ডেসিমাল মোডে যে লিখলাম -128 ইকুয়াল চাপ দিয়েছি, দেন বাইনারিতে গিয়েছে যে আনসারটা আসছে। তবে আমার ক্যালকুলেটারে আসলে যা বিট কম বলে এখানে কম আসছে, বাট একদম দেখো একদম সিমিলার আসছে। আশা করি ব্যাপারটা বুঝছো, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এখন দেখো আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করি। বোর্ড কোশ্চেনটা হচ্ছে এটা যে -293, -293 সংখ্যাটা রেজিস্টার স্টোর করতে কমপক্ষে কত বিট লাগবে? তোমরা জেনে ফেলেছো না? 127 পর্যন্ত আমরা 8 বিটে স্টোর করতে পারি। 127-এর পরে চলে গেলে 127-এর পরে চলে গেলে কয় বিটে করতে হয়? 16 বিটে করতে হয়। শোনো, যদি বলতে চাও যে 16 বিটে সর্বোচ্চ কত পর্যন্ত করতে পারবো, উত্তর হচ্ছে 15টা 1। 15টা 1, কয়টা? 15টা 1। এই 15টা 1-এর দশমিক মান যত হবে তত পর্যন্ত স্টোর করতে পারবা। 15টা 1-এর দশমিক মান যা হবে তত পর্যন্ত স্টোর করবে। এটা অনেক বড় নাম্বার, 32,000 সামথিং মতো একটা নাম্বার হবে আর কি, অনেক বড় নাম্বার। এত বড় জীবনে আসে না। তাহলে এটা হচ্ছে কত বিটে? 16 বিটে গেল, এটা 16 বিটে গেল। এখন দেখো
আমরা একটা বোর্ড এমসিকিউ সলভ করে ফেলি। যেমন বোর্ড এমসিকিউ হচ্ছে এটা, বলছে 31, হ্যাঁ 31 একটা কি নাম্বার? পজিটিভ নাম্বার। সামনে প্লাস দেয় নেই, পজিটিভের ক্ষেত্রে প্লাস না দিলেও তো সমস্যা হয় না। তো বলছে এটা টুস কমপ্লিমেন্ট কত, টুস কমপ্লিমেন্ট কত। একটা ওয়ে হচ্ছে তুমি ক্যালকুলেটর ছাড়া করবা, ক্যালকুলেটর ছাড়া করলে এটার প্রথমে বাইনারি বের করবা, সেই বাইনারির সব বিট উল্টাইলে একের পরিপূরক হবে, তার সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক হবে। আরেকটা ওয়ে হচ্ছে ক্যালকুলেটরেও করা যাবে। ক্যালকুলেটরে করলে যেহেতু 31-এর দুইয়ের পরিপূরক মানে কি -31 না, তাহলে -31 বের করলেই হয়ে যাবে। তাহলে প্রথমে বলছি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা। দেখো প্রথমে যেটা করবা সেটা হচ্ছে 31-এর বাইনারি। 31-এর প্রথমে কি করবা? বাইনারি। 31-এর বাইনারি যদি করো, বিশ্বাস করো 1 2 4 8 16 32 লাগবে না। এই যে এই 5টাকে যোগ করলেই হয়ে যাবে, এই 5টাকে যোগ করলে 31 হয়ে যাবে। তাহলে 31-এর বাইনারি আসলে 5টা 1। কয়টা 1 বলো? 5টা 1। এই যে 5টা 1 লিখেছে এটা হচ্ছে 31-এর বাইনারি। তো আমরা এটাকে, এরা কত বিটে দিয়েছে? এরাও মনে হয় 8 বিটে দিয়েছে, আমরা 8 বিটে দিচ্ছি। তাহলে আরও 4টা শূন্য দিয়ে এটাকে 8 বিটে রাখছি। আশা করি বুঝতে পেরেছ। এটা হচ্ছে একের পরিপূরক, সরি এটা হচ্ছে তার বাইনারি। একের পরিপূরক করার জন্য সব বিট উল্টাইতে হবে। দেখো সব বিট উল্টাইছে, এটা হচ্ছে একের পরিপূরক। সব বিট উল্টাইলে একের পরিপূরক হয়, তার সাথে এক যোগ করলে হয়ে যাবে দুইয়ের পরিপূরক। তাহলে 0 + 1 মানে 1। আর কোনো আমি চেঞ্জ খুঁজে পাচ্ছি না, আর কোনো চেঞ্জ আমি খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে উত্তর হবে। আর এটা তুমি যদি ক্যালকুলেটরে করে ফেলতে চাও তাহলে -31 লিখতে হবে। যেহেতু বলেছে 31-এর দুইয়ের পরিপূরক, সেটা হবে কিন্তু -31। কীভাবে করবে দেখো, কীভাবে করবা দেখো। আমরা যেটা করলাম সেটা হচ্ছে ডেসিমাল মোডে যে লিখলাম -31 ইকুয়াল চাপ দিয়েছি, দেন আমরা বাইনারিতে চাপ দিলাম, বাইনারিতে এটা আনসার চলে আসছে। এখানে অনেক বিট আসছে, বাট আমরা নিব এখান থেকে 8 বিট। 1, এখানে 0 হচ্ছে 4টা, তাহলে 5 6 7 8, তাহলে এই যে এটা হচ্ছে আনসার, যে 111 4টা 0 1 হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এভাবে দুইয়ের পরিপূরক কিন্তু বের করতেই পারবা। হ্যাঁ, মাঝে মধ্যে বোর্ড পরীক্ষায় কিন্তু এরকম কম বিটও আসতে পারে। যেমন এই দেখো এটা একটা কোশ্চেন, এটা কিন্তু 5 বিট, অপশনগুলো সব 4 বিটে। তো এটা আসলে কি, যে থিওরিটিক্যালি করা হয়েছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি তো আসলে 4 বিট হয় না, 8 বিট হয় বা 16 বিট হয়। তো এটাও করে ফেলতে পারি আমরা, ক্যালকুলেটারও করতে পারবো, ক্যালকুলেটার ছাড়াও করতে পারবো। দেখো আমাদের বলছে 5-এর দুইয়ের পরিপূরক কত। তুমি ক্যালকুলেটরে করলে -5 যা হবে সেটাই শুধু 4 বিট আনসার নিবা। আর যদি ক্যালকুলেটর ছাড়া করো 1 2 4, তো 4-এর জন্য তো এই যে এই 3টা লাগছে, এইটা লাগছে 1 0 আর 1। এটা হচ্ছে কি 5-এর বাইনারি না, তাহলে 5-এর বাইনারি হচ্ছে এটা। তো তুমি এটাকে 4 বিটে লিখো, একটা সামনে একটা শূন্য দিয়ে দিলাম, এটাই মনে করো কি বিট, চিহ্ন বিট। আমরা 4 বিটে সব এসে গেছে নতুন স্কিন কেয়ার ইনোভেশন হিমালয়া টার্মারিক রেঞ্জ। এটা ক্লিনিক্যালি প্রমাণিত, যা ডার্ক স্পটস কমায় এবং ত্বক উজ্জ্বল করে। বলো দুইয়ের পরিপূরক, এটা হচ্ছে দুইয়ের পরিপূরক। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে দুইয়ের পরিপূরক। কোনটা উত্তর? উত্তর হচ্ছে এটা, এটা হচ্ছে উত্তর। শোনো, তোমার যদি কখনো একের পরিপূরক চলে আসে, যদি কখনো কি চলে আসে বলো, একের পরিপূরক চলে আসে। আমি একটা একের পরিপূরক দেখাই দিই তোমাদেরকে। ধরো তোমাকে পরীক্ষায় বলেছে কি একের পরিপূরক কত। হ্যাঁ, এই যে এটা, যে 25-এর একের পরিপূরক কত। শোনো, কথা হচ্ছে এই দুইয়ের পরিপূরক যেটা আমরা বের করলাম, কিভাবে বের করেছি? দুইয়ের পরিপূরক, একের পরিপূরক করে এক যোগ করে দুইয়ের পরিপূরক হয়েছে। ক্যালকুলেটরে তুমি যদি কখনো -5 লিখো তখনই তো এটা আসে। তো এইটা থেকে তুমি এটা কিভাবে যাবা? যেহেতু এইটার সাথে এটা আসার জন্য কি এক যোগ করা লাগছে, সেখান থেকে এখানে যাওয়ার জন্য এক বিয়োগ করলে হয়ে যাবে না? আমার কথা বোঝে নাই মনে হয়। ধর এই যে একের পরিপূরকের সাথে এক যোগ করলে যদি দুইয়ের পরিপূরক হয়, একের পরিপূরকের সাথে এক যোগ করলে যদি দুইয়ের পরিপূরক হয়, তাহলে দুইয়ের পরিপূরক থেকে এক মাইনাস করলে হয়ে যাবে কিন্তু একের পরিপূরক। বুঝতে পেরেছ? তার মানে আমি যদি ক্যালকুলেটারে -25 লিখি, লিখে যদি তার বাইনারি বের করি, যা পাবো সেটা হবে দুইয়ের পরিপূরক, আর এক বিয়োগ করলে হয়ে যাবে একের পরিপূরক। সেটা তুমি যদি ক্যালকুলেটর দিয়ে করতে চাও তাহলে কিভাবে করবা দেখো। ক্যালকুলেটর দিয়ে যদি করতে চাও কিভাবে করবা দেখো, ক্যালকুলেটর দিয়ে যদি করতে চাও কিভাবে করবা। তুমি গেলা হচ্ছে ডেসিমাল মোডে, লিখলা -25 ইকুয়াল চাপ দিলা, দেন বাইনারিতে চাপ দিলা 100%। এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে 25-এর দুইয়ের পরিপূরক, মানে এটাই -25, তার সাথে এক মাইনাস করে দিলে হয়ে যাবে একের পরিপূরক। আমরা এখানে সবগুলো অপশনই দেখবো 8 বিটের, তাহলে 3 6 7 8 এটুকু নিব। 1100 110 1100 110 11, আবার দেখি
3 6 7 3 6 11 না 1110 110 11100 এটা হচ্ছে উত্তর। এটা ক্যালকুলেটরে আসছে আর কি আমার। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝছো। এমনিতে ক্যালকুলেটরে যদি করতে চাইতা 25-এর বাইনারি আমাকে বিশ্বাস করে এটা হচ্ছে 25-এর বাইনারি তাহলে 16 আর 8 হচ্ছে 24, 4 লাগে না, 2 লাগে না, 1 লাগে। বিশ্বাস করে এটা হচ্ছে 25-এর বাইনারি। 16 আর 8 24, এই দুটা বাদ এটা, তাহলে এটা হচ্ছে 25-এর বাইনারি। কয় বিট? 5 বিট। তাহলে এখানে 3টা শূন্য দিয়ে দিলাম, হয়ে গেল কি 25-এর বাইনারি। এটাই 25-এর বাইনারি। এখন একের পরিপ্রয়োগ করার জন্য সব বিট উল্টায় দিলেই হয়ে যাবে, সব বিট উল্টায় দিলেই হয়ে যাবে। এটাই হচ্ছে উত্তর। ওকে ওকে, আশা করি কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমি একটা কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে কম্পিউটার কেন 2-এর পরিপ্রয়োগ ব্যবহার করে। শোনো, কম্পিউটার 2-এর পরিপ্রয়োগ ব্যবহারের পেছনে 2টা কারণ আছে। কম্পিউটার 2-এর পরিপ্রয়োগ ব্যবহারের পেছনে 2টা কারণ আছে। একটা কারণ হচ্ছে শূন্য নিয়ে একটা জরুরিলতা আছে। দেখো, শূন্য সংখ্যাটা কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না, এটা একটা নিউট্রাল সংখ্যা। কিন্তু এই শূন্যের রিপ্রেজেন্টেশন একটু ভুল করে প্রকৃত মান পদ্ধতি আর একের পরিপ্রয়োগ পদ্ধতি। কি ভুল করে আমি বলছি। এখন শূন্য যদি কোনো পজিটিভ নাম্বার না হয়, শূন্য যদি কোনো পজিটিভ নাম্বার না হয়, তাহলে তার প্রকৃত মান বের করলে চিহ্ন বিটে কি 1 আসার কথা? আসার কথা না, কিন্তু দেখবে আসে। আবার দেখো, শূন্য কিন্তু একটা পজিটিভ নাম্বার না, তো তার যদি তুমি একের পরিপ্রয়োগ করো তাও দেখবে চিহ্ন বিটে একই চলে আসে, কিন্তু 2-এর পরিপ্রয়োগে আসে না। 2-এর পরিপ্রয়োগে আসে না। আমি তোমাকে দেখায় বুঝায় বলছি। দেখো, ধরো আমি এখানে না লিখে এটাই বোঝায় দিচ্ছি। দেখো, প্রথমে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে শূন্যের বাইনারি। শূন্যের কি বলো? বাইনারি। তো বাইনারিটা হচ্ছে শূন্যের বাইনারি, তো জাস্ট শূন্য। তো আমরা সামনে আসলে 7টা শূন্য দিয়েছি। সামনে কয়টা শূন্য দিয়েছি? সামনে হচ্ছে আমরা 7টা শূন্য দিয়েছি। তো এই 8 বিটের হয়ে গেল, এই 8 বিটে হয়েছে। ওকে, তাহলে আশা করি সবাই মানতে পারছো যে শূন্যকে আমরা 8 বিটে লিখলে এটা আসে। এখন দেখো, শূন্যের প্রকৃত মান যেটা লিখেছি, কি করেছি? প্রকৃত মান লেখার জন্য তো নিয়ম ছিল বাইনারির চিহ্ন বিটে শূন্যের জায়গায় 1 লিখতে হবে। 1 লিখেছি। তো এখন আমার কোশ্চেনটা হচ্ছে এটাই যে ভাই, শূন্য কি ধনাত্মক সংখ্যা? ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্যের উপর থেকে, মানে শূন্যের থেকে বড় হলে ধনাত্মক হয়, আর ঋণাত্মক হয় শূন্যের থেকে কম হলে। শূন্য নিউট্রাল একটা সংখ্যা, নিরপেক্ষ একটা সংখ্যা। কিন্তু দেখো, এই প্রকৃত মান পদ্ধতিতে আমাদের এখানে 1 চলে আসছে, যেটা একটা অকল্পনীয় ব্যাপার। আবার দেখো, একের পরিপ্রয়োগ করতে হয় কেমনে? তার যে বাইনারি, সেই বাইনারির সব বিট উল্টাইতে হয় না? সব বিট উল্টাইলে এরকম কিছু পেয়েছি। তো এই যে তার বাইনারি, তার যে বাইনারি সেটাকে যখন উল্টাইছি, এমন কিছু যে পেয়েছি। আমার কোশ্চেন হচ্ছে, এখানেও দেখো চিহ্ন বিট 1 হয়ে গেছে। এটা কি হইল? এটা কি পজিটিভ নাম্বার ছিল যে তুমি নেগেটিভ পাইলা? কিন্তু 2-এর পরিপ্রয়োগে এই গ্যাঞ্জামটা নেই। 2-এর পরিপ্রয়োগে গ্যাঞ্জাম নাই বলতে দেখো, এটা যে তার একের পরিপ্রয়োগ, তার সাথে যখন 1 যোগ করছো, তুমি আসলে পাবা এইটুকু, তুমি পাবা এইটুকু। আমি একটু বলি, যোগটা যখন করা হয় 1 আর 1 0, এখানে 1, আবার 1 আর 1 0, এখানে 1 হইতে হইতে দেখবা যে এই যোগটা আসে। তুমি ক্যালকুলেটারে যদি 8টা 1-এর সাথে 1 যোগ করো, তখন দেখবা এখানে 8টা 0 আর এই জায়গায় একটা 1 আসবে। তো এই যে 1টা আসছে, এইটা কিন্তু ক্যারি বিট বলে। এটাকে কি বিট বলে? ক্যারি বিট বলে। তো এই জায়গার এই ক্যারি বিট উত্তরে থাকবে না। কেন থাকবে না আমি বলছি। দেখো, তুমি যে ক্যালকুলেশন করছো, তুমি তো 8 বিটে ক্যালকুলেশন করছো, 8 বিটে না? তো তুমি 8 বিটে ক্যালকুলেশন করছো মানে তুমি 8 বিটের বেশি জমা করতে পারবে না। 8 বিটের বেশি কি জমাই হবে না। তো এইটা তো নবম বিট, এটা জমা হবে না, এটা উপচে পড়ে যাবে। বিশ্বাস করো। ধরো আমি একটু বুঝাইয়া বলি তোমাদেরকে। ধরো এই তোমার 8 বিটের একটা স্টোরেজ, মেনে নাও যে এটা একটা কয় বিটের স্টোরেজ? 8 বিটের স্টোরেজ। তো তুমি যদি এখানে 9 বিটের কোনো নাম্বারকে স্টোর করতে চাও, 9 বিটের কোনো নাম্বারকে ধরো স্টোর করতে চাও, হ্যাঁ, 9 বিটের কোনো নাম্বারকে স্টোর করতে চাও, স্টোর হয় এমন করে, প্রথমে 1 আসে, এরপর এই শূন্যটা যখনই আসে না, তখন এই শূন্য একে লাথি মারে, আর এই 1টা এই জায়গায় চলে যায়। আস্তে আস্তে দেখা যাবে যে মোটামুটি তোমার হচ্ছে শেষ শূন্যটা আসা পর্যন্ত, কোন শূন্যটা? এই শেষ শূন্যটা আসা পর্যন্ত দেখা যাবে যে এভাবে স্টোর হয়ে থাকবে, এভাবে স্টোর হবে। কিন্তু যেই এই শেষ শূন্যটা আবার আসবে না, তখন এই লাথি মারতে মারতে এর তখন বাইরে ফেলে দিবে। তখন দেখবে এখানে চলে যাবে, এখানে চলে যাবে। আমি শর্টকাট করে এটা এখানে দিয়ে দিলাম, বাট আসলে তো এটা এখানে না পরপর হইতে থাকে আর কি।
সো দেখো স্টোর হয়ে থাকে 8টা শূন্য। মেনে নাও, আমার কথা মেনে নাও যে শূন্যের 2-এর পরিপ্রক শূন্যই আসবে। তার মানে দেখো শূন্য নিয়ে কোনো জটিলতা নাই 2-এর পরিপ্রকে। আরেকটা কারণ হচ্ছে দেখো অ্যাডার বলে একটা বর্তনী আছে, ইংলিশে বর্তনীকে বলে সার্কিট, অ্যাডার সার্কিট। কম্পিউটার, আমার কথা শোনো, কম্পিউটার যোগ করার জন্য যে অ্যাডার সার্কিট ব্যবহার করে শুধু তা না, বিয়োগ করতেও অ্যাডার সার্কিট ব্যবহার করে, গুণ করতে অ্যাডার সার্কিট ব্যবহার করে, ভাগ করতে অ্যাডার সার্কিট ব্যবহার করে। তো আমরা এখানে আসলে ভাগ বা গুণের কথা না বলে শুধু বিয়োগের কথাই বলেছি। কিভাবে অ্যাডার সার্কিট দিয়ে করে আমি এটাও বলে দিই। মনে করো তুমি মনে করো অ্যাডার একটা সার্কিট, এই সার্কিটের নাম্বার দিলে যোগ করতে পারে, নাম্বার দিলে কি যোগ। তো তুমি ধরো 13 আর 12 যোগ করবা প্ল্যান করেছো, তুমি এই অ্যাডার সার্কিটে 13 দিবা, এই অ্যাডার সার্কিটে 12 দিবা, উত্তর দেখা যাবে কি 25 হয়ে গেছে। আর তুমি যদি চাও যে না তুমি 13 থেকে বিয়োগ করবা 12, তখন কি করবা, 13 থেকে 12 বিয়োগ করতে হলে আগে সাজাবা 13 প্লাস -12, 13 প্লাস কি -12 না, তো তখন তুমি এখানে 13 দিবা আর -12 দিবা, যোগই করবা অ্যাডার সার্কিট দিয়ে, দেখা যাবে যে উত্তর হয়ে গেছে কি 1। তো তুমি দেখো যোগের সাহায্যেই করা যাচ্ছে। দেখো প্রথমে আমি কি বলেছি, এইটুক করার পরে আমি বলেছি প্রকৃত মান এবং 1-এর পরিপ্রকে -0-এর জন্য যে মান আসে, -0-এর জন্য যে মান আসে তা বাইনারি সমান না, বাইনারি সমান আসার কথা ছিল। কেন বাইনারি সমান আসার কথা ছিল, কারণ আমাদের শূন্য তো কোনো পজিটিভ নাম্বার না যে তুমি নেগেটিভ হয়ে যাবে, একদম সেম আসার কথা ছিল, কিন্তু 2-এর পরিপ্রকে আসছে, বুঝছো। বলছে যে প্রকৃত মান এবং 1-এর পরিপ্রকে -0-এর জন্য যে মান আসে তা শূন্যের বাইনারি সমান না, যা বাস্তবে অকল্পনীয়, কিন্তু 2-এর পরিপ্রকে এই সমস্যা নেই। তার মানে একটা কথা আরেকটাও বলতে চাই, সেটা হচ্ছে শূন্যের যে বাইনারি আসছে এখানে 8টা বিট, তার আসলে 2-এর পরিপ্রকে এই 8টা ওয়ানই 8টা শূন্যই হয়, এই ওয়ানটা বাদ হয়ে যায়। তো আমি বলতে যাচ্ছি তার বাইনারি আর তার 2-এর পরিপ্রক একদম সেম, তার বাইনারি এবং তার 2-এর পরিপ্রক কি একদমই সেম, একদম সেম, কোনো ডিফারেন্স নেই। আরেকটা কথা কি বলা হচ্ছে, 2-এর পরিপ্রক পদ্ধতি ব্যবহার করলে যোগ এবং বিয়োগের জন্য আলাদা সার্কিট ব্যবহার করতে হয় না। সার্কিট বলতে কার কথা বলা হচ্ছে, অ্যাডার সার্কিটের কথা বলা হচ্ছে, যে একটু আগে দেখালাম না অ্যাডার সার্কিট। তাহলে বলা হচ্ছে 2-এর পরিপ্রক পদ্ধতি ব্যবহার করলে যোগ ও বিয়োগের জন্য একই সার্কিট ব্যবহার করা যায়, তাই সার্কিটের জটিলতা কমে আসে, তাই ডিজিটাল কম্পিউটার সিস্টেমে 2-এর পরিপ্রক ব্যবহার করা হয়। আশা করি বুঝছো। এখন দেখো একটা কোশ্চেন বলছে 2-এর পরিপ্রক ডিজিটাল বর্তনীকে সরল করে ব্যাখ্যা করা হয়েছে। একই সার্কিট দিয়ে যেহেতু যোগ বিয়োগ করা যায়, একই সার্কিট দিয়ে যেহেতু কি বলো যোগ বিয়োগ করা যায়, এই জন্যই আর কি। গত ক্লাস আমি নিয়েছিলাম, সেই ক্লাসে আমি এই পর্যন্ত আসতে পারিনি, আমাদের এখান থেকে সাউন্ডের সমস্যা হয়েছিল, তো আলটিমেটলি এইটুক করলেই হতো, কিন্তু আমার কাছে মনে হয়েছে গত ক্লাসটা অনেক কঠিন লেগেছে অনেকের কাছেই, এই জন্য আমি শুরু থেকে করেছি। হ্যাঁ, মানে আমি আমার সুখ শান্তির জন্য এখান থেকে ক্লাসটা শুরু করতে পারতাম, কিন্তু আমি আসলে তোমাদের কথা ভেবেছি। এগুলো আসলে বোঝে না স্টুডেন্টরা বুঝে না, আসলে বুঝে না। ধরো এই যে স্যাক্রিফাইস, আলটিমেটলি তো স্যাক্রিফাইসই করছি, 1 ঘন্টা ধরে বকবক করছি, কষ্ট না এটা? বুঝবা না এটা আসলে ভালোবাসা থেকে করা। ওকে, তো দেখো আমরা কি উত্তর দিব, আমাদের কোশ্চেন হচ্ছে 2-এর পরিপ্রক ডিজিটাল বর্তনীকে সরল করে ব্যাখ্যা করো। বলছে যে 2-এর পরিপ্রক পদ্ধতিতে বিয়োগ করতে কোনো আলাদা করে বর্তনী লাগে না, কোনো 2বার হয়ে গেছে। 2-এর পরিপ্রক পদ্ধতিতে বিয়োগ করতে এই কোনো দরকার নেই। হ্যাঁ, তাহলে কি লিখব, 2-এর পরিপ্রক পদ্ধতিতে বিয়োগ করতে আলাদা করে কোনো বর্তনীর প্রয়োজন হয় না, কারণ কি যোগেরটা দিয়ে হয়ে যায়। বলছে যোগের বর্তনী দিয়ে বিয়োগ করা যায়, বিয়োগ করতে হলে 2-এর পরিপ্রক পদ্ধতির সাহায্য নিয়ে যোগ করে দিলেই হয়ে যায়। ব্যাপারটা বোঝো নাই? যেমন এই যে ধরো তুমি যদি a - b করতে চাও, তুমি এটাকে সাজাবা কি a প্লাস 2-এর পরিপ্রক, b এর পরিপ্রক মানেই তো কি, b এর পরিপ্রক মানেই তো হচ্ছে -b, তাহলে a - b করার জন্য a প্লাস b এর 2-এর পরিপ্রক করব, তাই বলাই যায় 2-এর পরিপ্রক ডিজিটাল বর্তনীকে সরল করে। শেষ। এরপর দেখো বলতেছে যে 2-এর পরিপ্রক করলে শুধু সংখ্যার চিহ্নের পরিবর্তন হয়, বুঝায় লিখো। 2-এর পরিপ্রক করলে শুধু সংখ্যার, একজন বলে যে স্যার সিকিউ সলভ করাবে না, এটা কি সলভ করাইতেছি, তো সব বোর্ড কোশ্চেনই সলভ করাইতেছি, যেই ক্লাসের সাথে যেগুলো রিলেটেড সেগুলো তাই করাচ্ছি আর কি, এরকম। তো বলা হচ্ছে 2-এর পরিপ্রক করলে সংখ্যা শুধুমাত্র কি চিহ্নের পরিবর্তন হয়, বুঝায় লিখো। শোনো, আসলে ব্যাপারটা হচ্ছে কিভাবে ব্যাখ্যা দিবে আমি বলি। ধরো কোনো একটা নাম্বার নিলা 5, এই 5কে
এই 5কে তুমি 2-এর পরিপ্রয়োগ করলে কি পাবা? -5। 5কে 2-এর পরিপ্রয়োগ করলে কি -5 পাওয়া যায় না? সেই -5কে আরেকবার 2-এর পরিপ্রয়োগ করলে দেখবা আবার 5 হয়ে যায়। মনে করো আমারে 2-এর পরিপ্রয়োগ করলে মাইনাস আমি হইছি, তো মাইনাস আমিকে আরেকবার 2-এর পরিপ্রয়োগ করলে দেখবা আবার আমি হয়ে যাবে, এটাই। তার মানে বোঝাইতে যাচ্ছি, ধরো প্রথমে তুমি 5কে নিয়ে লাগলা, হ্যাঁ, 5-এর বাইনারি লিখলাম। 5-এর বাইনারি মনে করো, 5-এর বাইনারি হচ্ছে 101, আমরা একটা 8 বিটে লিখলে এটা হবে, 8 বিটে লিখলে এটা হবে। তো 5-এর যে বাইনারি হয়েছে তার 2-এর পরিপ্রয়োগ করার জন্য আগে করলাম তার 1-এর পরিপ্রয়োগ, 1-এর পরিপ্রয়োগের সাথে 1 যোগ করলাম, 1-এর পরিপ্রয়োগের সাথে 1 যোগ করলাম, 1-এর পরিপ্রয়োগের সাথে 1 যোগ করলাম। তো এটা কি? এটা হচ্ছে 5-এর 2-এর পরিপ্রয়োগ, মানে বিশ্বাস করে এটাই -5, এটাই -5। এটারে আরেকবার 2-এর পরিপ্রয়োগ করব। 2-এর পরিপ্রয়োগ করতে হলে প্রথমে কি করতে হয়? 1-এর পরিপ্রয়োগ করতে হয়, তার সাথে 1 যোগ করতে হয়। তো তুমি দেখো আবার ওই 5ই পেয়ে গেছো, আবার কি পেয়ে গেছো? 5, এটাই। দেখো বলছি 2-এর পরিপ্রয়োগের মাধ্যমে কোনো বাইনারি সংখ্যাকে ধনাত্মক থেকে ঋণাত্মক অথবা ঋণাত্মক থেকে ধনাত্মক করা যায়। সংখ্যার মান একই থাকে, শুধু কি চিহ্ন পরিবর্তন হয়। পরপর 2বার 2-এর পরিপ্রয়োগ করলে কি পাবো? যেমন দেখো 5-এর বাইনারি এটা, 5কে নিয়ে লাগা হয়েছে আর কি, এবং দেখা যাচ্ছে আবার 5 হয়ে গেছে। তো বলা হচ্ছে এখানে দেখা যাচ্ছে 5-এর 2-এর পরিপ্রয়োগ বলা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে 2-এর পরিপ্রয়োগ সংখ্যা শুধু কি আবার ঘর ডিম বলা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে 2-এর পরিপ্রয়োগে সংখ্যার মান অপরিবর্তিত থাকে, শুধু কি চিহ্নই চেঞ্জ হয়। কারণ দেখা যাচ্ছে এটা 5, এটা -5, এটা -5, এটা আবার কি 5 হয়ে গেছে, এটাই। ওকে, এটা হচ্ছে ইংলিশ ভার্সনটা। এরপর দেখো বলছে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বলছে যে 2-এর পরিপ্রয়োগ গঠনের গুরুত্ব আলোচনা করো। গুরুত্ব যে আলোচনা করতে বলেছে, বলবে যে গুরুত্ব অপরিসীম, বেঁচে আছি 2-এর পরিপ্রয়োগের কারণে, 2-এর পরিপ্রয়োগ আছে বলে বেঁচে আছি, মরে যেতাম 2-এর পরিপ্রয়োগ না থাকলে, ভুংচুং এরকম লিখে দিবা যে গুরুত্ব অপরিসীম। দেখো আমরা বলেছি 2-এর পরিপ্রয়োগ গঠনের গুরুত্ব কি? 2-এর পরিপ্রয়োগ গঠনের ফলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়। যেহেতু অ্যাডার সার্কিট দিয়ে সব কাজ করা যায়, তাই সার্কিট কম লাগে বা জটিল কম হয়। আর 2-এর পরিপ্রয়োগে শূন্য নিয়ে কোনো কি জটিলতা নাই। ওকে, এটা হচ্ছে গুরুত্ব। এরপরে লাস্ট কোশ্চেন, এই ক্লাসের লাস্ট কোশ্চেন, বলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থাকতে কেন বাইনারির প্রয়োজন? দশমিক সংখ্যা পদ্ধতি থাকতে কেন বাইনারির প্রয়োজন? শোনো, তোমরা অনেকেই হয়তো বলো যে, আচ্ছা আমি একটু বলি যে কেন বাইনারির প্রয়োজন। আসলে কম্পিউটার কিন্তু, কম্পিউটারকে আবার এআই ভেবো না, এআই এক জিনিস, কম্পিউটার এক জিনিস। কম্পিউটার কিন্তু কোনো বুদ্ধিমান কিছু না, খুবই মানে এটা একটা যন্ত্র। এই যন্ত্রের তো কোনো বুদ্ধিই নেই, আছে কোনো বুদ্ধি? কম্পিউটারে কোনো বুদ্ধি নেই, বুদ্ধি হচ্ছে আমাদের। তো আমরা কম্পিউটারকে দিয়ে ধরো কোনো কাজ করাতে চাই, কম্পিউটারকে দিয়ে আমরা কোনো কি কাজ করাতে চাই। এখন কাহিনী হচ্ছে ধরো আমরা চাইলেই দশমিক সংখ্যা কম্পিউটারকে বোঝাইতে পারতাম। ধরো তুমি এই দশমিক সংখ্যাটা কম্পিউটারকে বোঝাবা, হ্যাঁ 25, এটা যদি কম্পিউটারকে বোঝাতে চাও তাহলে কি করবা? তুমি ধরো কম্পিউটারকে বোঝে আমরা ভোল্টেজ আপ ডাউনের মাধ্যমে। ধরো আমরা দুই বোঝানোর জন্য এই অ্যামাউন্টের ভোল্টেজ দিলাম, 5 বোঝানোর জন্য এই অ্যামাউন্টের ভোল্টেজ দিলাম, তো ভোল্টেজ আপ ডাউনের মাধ্যমে 25 কম্পিউটারকে আসলেই বোঝানো সম্ভব, আসলেই সম্ভব। এখন কথা হচ্ছে দশমিকে তো ডিজিট থেকে 10টা, 0 থেকে 9, তার মানে দশমিকে কোনো সংখ্যা যখন কম্পিউটারকে বোঝাতে চাবা তাহলে 10 ধরনের ভোল্টেজের একটা ব্যাপার আছে না, 10 ধরনের ভোল্টেজের মাধ্যমে কম্পিউটারকে বোঝাতে হবে। তো এই জায়গায় একটু ঝামেলা হওয়ার চান্স থাকে। কিন্তু বাইনারি কি? বাইনারিতে 0 আর 1। তো এই জিনিসটা কম্পিউটারকে বোঝানোর জন্য কি করবো জানো? দেখো 1-এর জন্য ধরো উপরে দিলাম আর 0-এর জন্য নিচে। তো 1-এর জন্য ধরো 1-এর জন্য এটা, 0-এর জন্য ধরো এটা, 1 0 1 1, কি বুঝলা? এই যে উপরেরটা হচ্ছে 1, নিচেরটা হচ্ছে 0, 1 0 1 0 1 1। তো কম্পিউটারকে আমরা বাইনারি এই নাম্বারটা বোঝানোর জন্য এই যে দেখো কয় ধরনের ভোল্টেজ, জাস্ট 2 ধরনের। কিন্তু দশমিক হলেই তো জ্ঞানজাম, দশমিক যদি একটা সংখ্যা হয় অনেক কিছু থাকতে পারে না, অনেক কিছু না। ধরো 7-এর জন্য এই অ্যামাউন্টের ভোল্টেজ, 9-এর জন্য এই অ্যামাউন্টের ভোল্টেজ, 5-এর জন্য এই অ্যামাউন্ট, 8-এর জন্য এই অ্যামাউন্ট, 0-এর জন্য আবার এই অ্যামাউন্ট। তো এখানে যদি আবার ভোল্টেজ একটু 19-20 হয় জ্ঞানজাম হয়ে যাবে। কিন্তু বাইনারিতে 2 ধরনের জিনিস, খুবই সহজ। শোনো, ধরো এই যে একটা পাঞ্জাবি, যে পাঞ্জাবিটা আমি পরেছি বলে বেশি সুন্দর লাগছে,
তো এই পাঞ্জাবিটা দ্রুত বানানোর জন্য একজনকে দিয়ে বানানো হয় নাই, যে একজনকে সব ফেব্রিক্স, তারপরে যে কি বোতাম মতো এগুলা সব কিছু একজনকে দিয়ে বলা হয়নি যে পাঞ্জাবিটা বানাও। এই পাঞ্জাবিটা দ্রুত বানানোর জন্য যেটা করা হয়েছে, একজনকে ধরো খালি এই বোতামের কাজ দিয়ে দেওয়া হয়েছে। একজনের কাজ হচ্ছে শুধু কলার বানানো, ওর কাজ শুধুই কলার বানানো। একজনের কাজ শুধু হাতা বানানো, হাতা, ওর কাজ আর কিচ্ছু নয়, শুধু হাতা বানাবে। বুঝছো? এই যে এইভাবে একজন শুধু পকেটে বানাইছে, এতে করে কি খুব দ্রুত করা যায়। বিশ্বাস করে ধরো একটা টিচার যখন একটা সাবজেক্ট পড়ায়, ওইটাতে তার যে দক্ষতা, সে যদি 5টা সাবজেক্ট পড়ায়, 6টা সাবজেক্ট পড়ায়। অনলাইনে আমি দেখি এমন কিছু টিচার আছে, আল্লাহ, আমি যদিও সমালোচনা করা খুবই অপছন্দ করি, একটু করব, মানে নাম ধরে তো অবভিয়াসলি করবো না। আমি দেখি যে অনলাইনে কিছু টিচার আছে, একই টিচার অনেক সাবজেক্ট পড়ায়, কী যে পড়ায় ও নিজেই বোঝে না। মানে বিশ্বাস করে, আমি তো টিচার, আমি জানি না। ধরো একজন পড়াইতেছে, আমি ড্যাম শিওর, আই ক্যান চ্যালেঞ্জ ইট, যে কি পড়াইতেছে উনি নিজেই জানে না, কি যে পড়াইতেছে উনি নিজেই জানে না, কিন্তু পড়াই দিতেছে। সত্যি, এটা অনলাইনে সম্ভব। অফলাইনে তো স্টুডেন্টরা কোশ্চেন করলে লজ্জায় পড়ে যাবে বলে অফলাইনে পড়াবে না জীবনেও। অনলাইনে তার না, ভুংচুং উল্টাপাল্টা সামনে যেহেতু আসে মাঝে মধ্যে তো দেখি, আবার দেখি যে স্টুডেন্ট অনেক লাইক করে আর কি। যাই হোক, কোথায় চলে গেলাম, তোমরা রাগ করো না, আমি এটা খুব অপছন্দ করি, টিচার সমালোচনা। হ্যাঁ, আমি আমি আসলে কোনটাতে বিশ্বাসী, ধরো আমি একটা টিচার, আমার কিন্তু ভুল থাকবে, আমি চাই আমার ভুল থাকলে কোনো একটা টিচার সেই ভুলটা আমাকে পার্সোনালি বলবে, স্যার আপনাকে এখানে কোনো সমস্যা আছে কিনা। কিন্তু ধরো অনেকে আবার এটা নিয়ে ভিডিও করে যে এই স্যারের এই জায়গায় ভুল, আমি এটা খুবই অপছন্দ করি। আমি হয় তাকে বলবো না, বলবো কার সাথে, যার সাথে সম্পর্ক ভালো তার সাথে বলবো, না জীবনে বলবো না। কিন্তু পাবলিকলি একটা টিচারকে নিয়ে কথা বলা আসলে খুবই মানে টিচার সুলভ না। অনলাইনে অনেকে ফেম পাওয়ার জন্য আরেক টিচারকে নিয়ে এরকম, মানে অনেক সময় দেখা যায় যে কেউ উপরে উঠতে না পারলে আরেকজনকে টান দেয়, টান দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। এটা খুবই নেককারজনক। স্টুডেন্ট এখান থেকে শিখবে বলো? স্টুডেন্টরা বুঝে, একটা টিচার যখন আরেকটা টিচারকে নিয়ে যখন কথা বলে, স্টুডেন্টরা বুঝে যে এটা আসলে খুবই খারাপ। আমি যদি একটু খারাপ কাজই করলাম, বাট জানি না কতটা খারাপ হয়েছে। মাফ করে দিক আল্লাহ, এবং উনিও মাফ করে দিক, তোমরাও মাফ করে দিও। ওকে, তাহলে ঘটনা যেটা, সেটা হচ্ছে কম্পিউটার আসলে একটা বোকাশোকা জিনিস। তারে যদি 2 ধরনের জিনিস বুঝতে দাও, একটু সহজে বুঝতে পারবে, দ্রুত কাজ করতে পারবে। কিন্তু দশমিকে 10 ধরনের জিনিস, এটা বোঝা একটু ওর জন্য ডিফিকাল্ট, স্লো কাজ করবে, এইটাই। আর যে কোনো সার্কিট যখন মেক করবে, দেখো লজিক্যালি সব কিছুর উত্তর হয় 2টা। যেমন এই উপরে আমাকে সুন্দর দেখানোর জন্য একটা লাইট আছে, এই লাইটটা হয় জ্বলবে বা জ্বলবে না, এর বাইরে কোনো উত্তর হয়? ইয়েস বা নো, 2টা জিনিস। তো এই যে 2টা জিনিস, সেখানেও দেখো বাইনারি 0 1, 2টা জিনিস। যাক, এগুলো আস্তে ধীরে আরও ভালো বুঝবা। আপাতত উত্তরটা করব কিভাবে বলছি। কম্পিউটার একটা ইলেকট্রনিক যন্ত্র, দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা আলাদা আলাদা অবস্থা 0 থেকে 9 প্রকাশ করা অসম্ভব, না হলেও একটু কঠিন মানে কম্পিউটারকে। কিন্তু বাইনারিতে সংকেতকে খুব সহজে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা যায়, কারণ 2টা না। আর কি বলছি, কম্পিউটার গাণিতিক হিসাব, ডেটা সংরক্ষণ। দেখো কম্পিউটার যে কোনো ডেটা স্টোর করে 0 1 স্টোর করে, বুঝছো? তারপরে গাণিতিক যে হিসাব, সব হিসাব 0 1 দিয়ে করে। তুমি কম্পিউটারে যখন কোনো যোগ করতে দিবা, বাইনারিতে নিয়ে যোগ করবে, বুঝতে পারছো? লজিক্যাল কোনো অপারেশন, লজিক্যাল যত কাজ, সেটাও কি 0 নিয়েই করে, বুঝছো? এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতি থাকতেও বাইনারি ব্যবহার করছি। এটাই মোটামুটি আমাদের ক্লাসটা ছিল, এটাই ক্লাস ছিল। জাস্ট যা পড়েছি এখান থেকে একটা বোর্ডে হচ্ছে ঘতে আসা কোশ্চেন আছে, এগুলো বোনাস কোশ্চেন, গুরুত্ব অপরিসীম টাইপ কোশ্চেন আর কি। যেমন দেখো বলছে, শিক্ষক 755 সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন, মানে বাইনারিতে রূপান্তর করে দেখালেন। তিনি আরও বললেন 0 1 সংখ্যা দ্বারা কম্পিউটার ডিজাইন নিয়ন্ত্রিত বা পরিচালিত হয়। বলছে উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতি কম্পিউটার ডিজাইনে ব্যবহৃত কারণ ব্যাখ্যা করো, মানে বাইনারির কারণে। যে এতক্ষণ যেগুলো বললাম সেটা আর একটু বিশদে লিখবা আর কি। তোমাদের যে লেকচার শিট, সেখানে দেখবে এই ভূকিচুকি উত্তরটা লেখা আছে, একবার পড়ে নিবা। ওকে, সো আগামী ক্লাসটা আরও গুরুত্বপূর্ণ, কারণ আগামী ক্লাসে আমি